একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আগ্রহী ছিলেন এবং অনেকেই দলীয় সিদ্ধান্ত নেওয়া। এখন পর্দায় আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার ভোট দিতে এসেছেন, তিনি ভোট কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তিনি হাঁস মার্কা নিয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ভোটের মাঠে আছেন এবং তার পুরো প্রচারণায় কিন্তু মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোভাবে এসেছে এবং টক শোর মাধ্যমে তিনি দর্শকদের কাছেও অনেক বেশি পরিচিত। এবং টক শোতে এই যে গত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির যে দু একজন হাতে গোনা নেতা নেত্রীকে আমরা পেতাম, তাদের মধ্যে রুমিন ফারহানা একজন, এবং সেই মাধ্যমেই রুমিন ফারহানার পরিচিতিও দর্শকদের কাছে অনেক বেশি। এবার তিনি মনোনয়ন না পাওয়াকে ঘিরে এক ধরনের আলোচনা ছিল যে তিনি বিএনপির মনোনয়ন পাবেন কি পাবেন না, কেন পাবেন না, সেটি নিয়েও অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হাঁস প্রতীক নিয়ে এবং তিনি তার প্রচারণা বেশ জোরে সোরে চালিয়েছেন এবং জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী। আমরা দেখতে পাচ্ছি যে তার যে কেন্দ্র, সেখানে তিনি গিয়েছেন ভোট দেওয়ার জন্য এবং সেখানে সমর্থকদের ভিড় দেখছিলাম। এর আগে ব্রাহ্মণবাড়িয়াতে যখন আমরা ছিলাম, আপনারা দেখছিলেন যে সেখানে খুব বেশি ভোটারের লাইন ছিল না এবং আমাদের সহকর্মী বলছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন আসলে সকালবেলা ভোট দিতে আসেন না। তো এখন খুব সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ায় সকাল হয়েছে, রুমিন ফারহানা ভোট দিতে এসেছেন এবং রুমিন ফারহানার পিছে আমরা আরও অনেক মানুষজন দেখতে পাচ্ছি, হয়তো তারাও ভোট দিবেন। নির্বাচনী কর্মকর্তা এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি রুমিন ফারহানাকে বুঝিয়ে দিচ্ছেন, তাকে অমোচনীয় কালি দেওয়া হবে, এরপর কিভাবে ব্যালট পেপার ভাঁজ করতে হবে সেই বিষয়গুলো তারা ব্রিফ করে থাকেন। সাধারণত সব ভোটারদের ক্ষেত্রেই এটি তারা করে থাকেন। এখন তার আঙুলে অমোচনীয় কালির দাগ দিয়ে দেওয়া হলো। এরপর ব্যালট পেপারে নির্দিষ্ট স্থানে তার আঙুলের ছাপ নেওয়া হবে এবং এরপরে তিনি ভোট দিতে ঢুকবেন ভেতরে। যেটা শুরুতে আসলে আমরা বলছিলাম, যখন একটা জায়গায় অনেকগুলো মোবাইল ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচারের চেষ্টা করা হয়, তখন খানিকটা যোগাযোগের সমস্যা হয়। সেটাই খানিকটা আপনারা দেখছেন কিছু কিছু সময়ে আমাদের ছবিগুলো আটকে যাচ্ছে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী, তিনি হাঁস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে দলের তরফ থেকে জোটের প্রার্থীকে বিএনপি যখন ছেড়ে দেয়, তখন রুমিন ফারহানা স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নেন। তার পরিপ্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে এরপর। এবং তিনি কিন্তু তার ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন যেন এবার তার হাঁস চুরি না হয়। তিনি বলেছেন যে এর আগে তিনি হাঁস পালতেন এবং সেই হাঁস চুরি করা হয়েছিল এবং যারা চুরি করেছিলেন তাদেরকে তিনি শাস্তির মুখোমুখি করেছিলেন এবং ভোটারদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এইবার যেন তার হাঁস চুরি না হয়, সে দায়িত্ব এবার তাদেরকে পালন করতে হবে। এবং তার এই বক্তব্যের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু মঞ্জুর অনেক দিন ঘুরে বেরিয়েছে এবং বেশ আলোচনায় এসেছে। এই নির্বাচনকে ঘিরে বিশেষ বিশেষ প্রার্থী যাদের নিরাপত্তা হুমকি রয়েছে বলে প্রশাসন মনে করেছে, তাদেরকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। সম্ভবত রুমিন ফারহানাও তাদের মধ্যে একজন, কারণ তার সাথে পুলিশ প্রহরা দেখা যাচ্ছে, সশস্ত্র পুলিশ সদস্যরা তার সাথে রয়েছেন। এবং এবারের নির্বাচনে কিন্তু বিএনপির জন্য বিদ্রোহী প্রার্থীর যে ব্যাপারটি, সেটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে। বিএনপির সামনে খুব সম্ভবত এটিই একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবারের নির্বাচনে, তাদের যে বিদ্রোহী প্রার্থী। কারণ বিভিন্ন জায়গায় তারা যেমন জোটের প্রার্থীদেরকে আসন ছেড়ে দিয়েছেন, সেরকম একইভাবে দেখা যাচ্ছে তাদের দল থেকেও একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আগ্রহী ছিলেন এবং অনেকেই দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং সেই সংখ্যাটি খুব সম্ভবত ৭৩ বা ৭৪, ৭৮ বা ৭৯ সম্ভবত।
খুব সম্ভবত ৭৯টি আসনে তাদের ৯০ জন প্রার্থী, বিদ্রোহী প্রার্থী হিসেবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করছেন। এক এক জায়গায় আসলে সংখ্যা এক একভাবে আসছে, কিন্তু মোটা দাগে এটি থেকে বোঝা যায় যে জামাতের যখন একজন বিদ্রোহী প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থীর সংখ্যা সেই তুলনায় অনেক বেশি। দল হিসেবে বিএনপি অনেক বড় জামাতের তুলনায়, এবং এই যে ব্যাপার, একটি আসনে তাদের অনেকজন নেতা থাকেন যারা আসলে নির্বাচনের সময় বেশ দীর্ঘ একটা প্রস্তুতি নিয়ে থাকে নির্বাচন করার জন্য। সেই কারণে তাদের জন্য প্রার্থী বাছাইটা বেশ জটিল, এবং দলের ভেতরে শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা বহিষ্কার করার মতন পদক্ষেপ নিলেও সব ক্ষেত্রে আসলে প্রার্থীদের নিয়ন্ত্রণ করা বিএনপির পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। রুমিন ফারহানাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি ভোট দেওয়ার ভোটারদের পরে সাথে কথা বলছেন। বেরিয়ে এসে এখন সম্ভবত গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন। তার অনুভূতি, যদি কোনো অভিযোগ থেকে থাকে সেসব নিয়ে তিনি কথা বলবেন। এর আগেও রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছিলেন। এবং যেটা আপনি বলছিলেন যে সংসদে আসলে প্রায় ৯৯% আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন বা তাদের জোটের সংসদ সদস্য ছিলেন, সেখানে খুব অল্প যে দু একটা কণ্ঠস্বর রুমিন ফারহানা ছিলেন। আমরা হারুনুর রশিদের কথা মনে করতে পারি, তারা কিন্তু কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই, দেখা যাক, আগে আমি জিতি, তারপর দেখা যাক। কেমন দেখছেন? খুব সকাল ৯টা বাজে মাত্র, বিকাল 4:30 পর্যন্ত ভোট। রাত্রে আমার একজন কর্মী, উনি পাহারায় ছিল এলাকায়, তাকে বিনা কারণে দুইজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমার নোয়াগাঁও ইউনিয়নের। আমি সকালে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বললাম, কিন্তু আমার মনে হলো ওনাকে ভুল বোঝানো হয়েছে ডিসি মহোদয়কে। তো সে এখন থানায় আছে। বিভিন্ন জায়গায় তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে আশুগঞ্জে আমাদের 8টা কেন্দ্র অত্যধিক ঝুঁকিপূর্ণ। দুপুরে তারা সিল মারার একটা পায়তারা করছে বলে আমার কাছে খবর এসছে। আমি সেনাবাহিনী, পুলিশ, সবাইকে, ডিসি, সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। এই যে আমি শুরু করলাম, এখন 9টা বাজে, এখন শুরু করলাম। পাই নাই বলে, মানে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা। আর আমার নেতা কর্মীদের উপরে কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে। আমার দুজন কর্মীকে গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা রাস্তার উপরে বসা ছিল, ওই রাতে সিল মারার একটা পরিকল্পনা ছিল খেজুর গাছে, সো তারা পাহারায় ছিল, বাট কোনো অ্যালিগেশন ছাড়াই তাদেরকে ধরা হয়েছে। মহোদয়ের সঙ্গে আমি কথা বললাম, সম্ভবত তাকে ভুল বোঝানো হয়েছে। আর আমি 8টা কেন্দ্র আশুগঞ্জে, আমি আপনাদের বলবো আশুগঞ্জে আপনারা কিন্তু থাকবেন। আশুগঞ্জে তারা সিল মারার একটা পরিকল্পনা আছে। আমি সেনাবাহিনী, পুলিশ, ডিসি সবাইকে কেন্দ্রগুলো যেগুলো অতি ঝুঁকিপূর্ণ নাম দিয়ে, দেখা যাক কি হয়।